বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ বিশ্ব অস্টিওপোরোসিস দিবস এবং অস্টিওপোরোসিস নিয়ে আমরা ইতিপূর্বে প্রতি বছরই অন্তত একবার এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। অস্টিওপোরোসিস রোগের প্রতিরোধ, রোগ নির্ণয় এবং চিকিৎসা সম্পর্কিত বিশ্বব্যাপী সচেতনতা গড়বার লক্ষ্যে প্রতি বছর এই দিবসটি পালন করা হয় এবং এবারকার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দ্যাটস অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস এবং হাড় ভেঙে যাওয়ার সম্পর্কের বিষয়টি মধ্যকার যে সম্পর্কের বিষয়টি সে অনুধাবন করা এবং হাড় ভাঙার মানবীয় মূল্য এবং আর্থসামাজিক বোঝা প্রকাশ করা, চিকিৎসা কী আছে সেটি বোঝা, ব্যক্তিগতভাবে যেন অস্টিওপোরোসিসের ঝুঁকি নির্ণয়ে উৎসাহিত করা যায়, প্রজন্ম থেকে প্রজন্ম প্রবাহমান রোগ হিসেবে পরিবারে যে অস্টিওপোরোসিস রোগের প্রভাব বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং হাড় ভাঙা পরবর্তী সেবাদান বিষয়ে বিশ্বব্যাপী স্বাস্থ্য সেবাদানকারী কর্তৃপক্ষ সম্পর্কে দাবি পেশ করা, এগুলো হচ্ছে এই দিবসের নানা রকমের ক্রিয়াকর্মের অংশবিশেষ। এবং রোগটি সম্পর্কে অনেকেরই হয়তো ধারণা আছে যে শরীরের ভেতরকার যে হাড়গুলো, যার মধ্য দিয়ে আমরা আসলে মানুষ হিসেবে টিকে থাকি, দাঁড়িয়ে থাকি, সেই হাড়গুলো ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার নামই হচ্ছে অস্টিওপোরোসিস। এবং এটি অত্যন্ত সাধারণ রোগ বললে ভুল হবে, বাট অত্যন্ত কমন একটি রোগ এবং বিশেষ করে মেয়েদের জন্য ঝুঁকিটা অনেক বেশি, ছেলেদের জন্য ঝুঁকি আছে। এই বিষয় নিয়ে, এই রোগ নিয়ে কথা বলবার জন্যে আমাদের সঙ্গে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক এই আলোচনায় যুক্ত হচ্ছেন। আর আমাদের সঙ্গে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চিকিৎসক এবং মেডিসিন বিশেষজ্ঞ, অস্টিওপোরোসিস বিশেষজ্ঞ আমরা তাকে বলতে পারি, রিউমাটোলজিস্ট ডক্টর মিনহাজ রহিম চৌধুরী, প্রফেসর ডক্টর মিনহাজ রহিম চৌধুরী আমাদের সঙ্গে, ব্যথা বিশেষজ্ঞ এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডক্টর জোনায়েদ শফিক, তিনিও এই আলোচনায় যুক্ত হচ্ছেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়, ডক্টর জোনায়েদ শফিক এবং ডক্টর মিনহাজ রহিম চৌধুরী। ডক্টর জোনায়েদ শফিক, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, আপনার কাছে শুনতে চাই যে এবারকার যে প্রতিপাদ্য বিষয়, যদি এর অর্থটা আপনি আমাদেরকে একটু বলতেন যে কি এবারকার প্রতিপাদ্য বিষয় যেটি নির্ধারণ করা হলো, এর মর্মার্থ কি এবং এবার আসলে বাংলাদেশে এই দিবসটি কিভাবে আপনারা উদযাপন করছেন? ডক্টর জোনায়েদ শফিক। এবারকার প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে দ্যাটস অস্টিওপোরোসিস, মানে এটাই অস্টিওপোরোসিস, এইটার উপর জোর দেওয়া হয়েছে এই বছরের 2020-এর প্রতিপাদ্য আর কি, ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ফেডারেশন। যেটা জিনিসটা হচ্ছে যে অস্টিওপোরোসিস আমি একটু ধারণা দিই। অস্টিওপোরোসিস জিনিসটা হচ্ছে বেসিক্যালি উই পোকা দরজা খেলে যে অবস্থা হয়, দরজাটা যেরকম ঝুরঝুরে হয়ে যায়, অস্টিওপোরোসিস মানে তাই, কোনটা ব্রিটেল হয়ে যাবে, ঝুরঝুরা হয়ে যাবে। এন্ড এটাকে কিন্তু সাইলেন্ট কিলার বলা হয়, সাইলেন্ট ডিজিজ বলা হয় যে 50-এর উপরে 3 জন মহিলার মধ্যে 1 জন মহিলার এই রোগ হবে এবং 5 জন পুরুষের মধ্যে 1 জন পুরুষের এই রোগ। এই যে জিনিসটা, যেমন যে 5 জনের এই রোগ হবে তার মধ্যে 1 জন কিন্তু এই ফ্র্যাকচার হয়ে হাঁটুটা ভেঙে 1 বছরের মধ্যে কিন্তু পথ যাত্রী হবে। এই রোগটার রিস্কটা যেটা হচ্ছে যে আপনার হাড্ডিটা যেহেতু জোড়া হয়ে ভঙ্গুর হয়ে যাচ্ছে, আপনি কখনো ফ্র্যাকচার হয়ে গেলে, ধরেন আপনি টয়লেটে পিছলে গেলেন, উঠানের মধ্যে পিছলা খেয়ে পড়ে গেলেন, অথবা কোনো রোড অ্যাক্সিডেন্ট হলো, অথবা সিঁড়ি থেকে পিছলা খেয়ে পড়ে গেলেন, তখন হাড্ডিটা ভাঙলে কিন্তু আসলে জোড়া লাগে। এখন আমাদের মডার্ন যুগে যেটা হচ্ছে, আমাদের হ্যাবিট এত খারাপ হয়ে গেছে, প্লাস আমরা যেহেতু সূর্যের আলো খুব একটা বেশি নিই না, সুতরাং অস্টিওপোরোসিস সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে এবং এর পরিণতিতে মৃত্যু হারও বেশি যাচ্ছে। এবং আরেকটা খারাপ হচ্ছে, এই অস্টিওপোরোসিস রোগে যদি আপনার হাড্ডি ভেঙে যায় কোথাও, তাহলে যে জিনিসটা হবে যে আপনি যখন বিছনায় চলে যাবেন তখন কিন্তু সহজে এখান থেকে আপনি উঠতে পারবেন না, আপনার তখন বিভিন্ন রোগ আপনার উপর চলে আসবে। তখন মানে আপনার তখন শোয়ার কারণে আপনার হয়তো বেড সোর হবে, বিভিন্নখানে খাওয়া হবে, শরীরে পচন ধরবে, প্লাস অন্যান্য যে রোগগুলি থেকে থাকে, আপনার কোমরবিডিটি বলি আমরা, যে ডায়াবেটিস, প্রেশার, এই ওষুধগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন এবং ধীরে ধীরে আপনি মৃত্যুর দিকে চলে যাবেন। সুতরাং এই রোগটা কিন্তু আসলে দেখে বাইরের থেকে বোঝা যায় না যে কি হয়েছে। সুতরাং নিয়মটা হচ্ছে যে 50 বছরের উপরি হলে, বয়সের হলেই প্রত্যেকেরই আসলে বোনের ডেনসিটি টেস্ট করা, বোন মিনারেল ডেনসিটি বলে একটা পরীক্ষা আছে, এটা এবং ভিটামিন ডি, এই টেস্টটা করা উচিত যে তাদের বোনের এখন গঠনের কি অবস্থা আছে, সেটা দেখে ডায়াগনোসিস করলে হবে কি এই রোগটা আপনাকে ভুগাবে কম। ইটস নট লাইক হার্ট অ্যাটাক, যে সাডেন আপনাকে হার্ট অ্যাটাক করে মেরে ফেলবে, এটা কিন্তু অনেকদিন ভুগাবে, 1, 2, 5 বছর ভুগাবে। সুতরাং এই রোগ থেকে বাঁচার জন্য আপনাকে প্রথম থেকেই সাবধান হতে হবে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ক্রনিক ডিজিজগুলির মধ্যে দিয়ে,
মানে ক্যান্সার, ব্লাড প্রেশার, ডায়াবেটিসের পরেই কিন্তু এই রোগটা এখন পৃথিবীতে 4 নম্বরে চলে এসেছে, অস্টিওপোরোসিস রোগটা। যেহেতু 50-এর পরে সবাইকেই এই জিনিসটা হচ্ছে, এবং যেহেতু গড় আয়ু বেড়ে যাচ্ছে, সারা পৃথিবীরই গড় আয়ু বাড়ছে, আমাদেরও কিন্তু এখন 73-74 হয়ে আসছে। সুতরাং 50-এর পরেও কিন্তু আমরা 30-24 বছর বাঁচবো। সুতরাং এই রোগটা কিন্তু হওয়ার সম্ভাবনা বাংলাদেশে অনেক বেড়ে যাচ্ছে। সুতরাং প্রথম থেকেই যদি আমরা সাবধানতা না অর্জন করি, ব্লাড প্রেশারের বেলা যেভাবে করি, ডায়াবেটিসের ব্যাপারে করি, অস্টিওপোরোসিসের ব্যাপারেও যদি আমরা একটু সাবধান না হই, তাহলে কিন্তু এই রোগটা আমাদের ধীরে ধীরে কুড়ে কুড়ে খাবে। যেভাবে উই পোকা দরজা কুড়ে কুড়ে খায়, এই রোগটা সে। জি, প্রফেসর মিনহাজ রহিম চৌধুরী, একটু আমি আপনার কাছ থেকে শুনতে চাইবো যে আমরা একটা ভিন্ন সময় ভিন্ন আবহের মধ্যে বসবাস করছি। গত 31শে ডিসেম্বর থেকে করোনা পরিস্থিতি, কোভিড-19, এবং এখানে ধ্যান ধারণা, চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু উলটপালট করে দিয়েছে। সো আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো যে এই কোভিডের সঙ্গে বা করোনার সঙ্গে অস্টিওপোরোসিসের কোনো সম্পর্ক, বা এই করোনাকালে অস্টিওপোরোসিস ম্যানেজমেন্টের কোনো সম্পর্ক বলা যাবে কিছু, বা এটা কতটা ক্ষতিগ্রস্ত, কেউ যদি আক্রান্ত হয় করোনায় তার জন্য ঝুঁকি আছে কি না আদৌ, বা তার কি করণীয়, একটু এই বিষয়ে একটু যদি আপনি আমাদেরকে শুরুতে আলোকপাত করেন। ধন্যবাদ জিলুর ভাই। আমি প্রথমেই একটু চ্যানেল আই এবং আপনাকে ধন্যবাদ দিব এর জন্য যে প্রায় প্রতি বছর আপনারা এই বিশ্ব অস্টিওপোরোসিস দিবস 20শে অক্টোবরের গুরুত্ব অনুধাবন করে এইরকম একটি প্রোগ্রামের আয়োজন করে থাকে। এই যে অস্টিওপোরোসিস, আমার বন্ধু যে অধ্যাপক জুনায়েদ বলছিল, সেই জায়গা থেকে ধরে তারপরে আমি একটু আপনার প্রশ্নের উত্তরে একটু যেতে চাচ্ছি। প্রথম হচ্ছে, অস্টিওপোরোসিস রোগটি কিন্তু একটা সমস্যার দিক হচ্ছে এই রোগের অনেক ক্ষেত্রেই উপসর্গবিহীন রাখে রোগীকে। অর্থাৎ এর আসলে দুটি অংশ থাকে অস্টিওপোরোসিসের। একটি হচ্ছে অস্টিওপোরোসিস শুধু, আর আরেকটি অংশ হচ্ছে জটিলতা। জটিলতা যখন তৈরি হয়, অর্থাৎ হাড় নষ্ট হতে হতে, ক্ষয় হতে হতে ভেঙে যায়, যেটাকে আমরা ফ্র্যাকচার বলি। এখন এই রোগটিকে বলা হয় সাইলেন্ট কিলার। যেমন আমরা হাই ব্লাড প্রেশার, আমরা অনেকেই জানি যে যখন ব্লাড প্রেশার বেশি হয় মানুষের কিন্তু উপসর্গ থাকে না, এবং উপসর্গ থাকে না দেখেই সবার মধ্যে কিন্তু এটা নিয়ে সচেতনতা কম, এবং যে কোনো সময় স্ট্রোক হয়ে যেতে পারে যদি নিয়ন্ত্রণ করা না যায়, এবং সেই মানুষ মৃত্যুর মুখে পতিত হতে পারে। ঠিক তেমনি আমরা আজকে যে রোগটি নিয়ে আলোচনা করছি, অস্টিওপোরোসিস, সেরকমই একটি রোগ। অস্টিওপোরোসিস থাকাকালীন কোনো উপসর্গ সাধারণত তৈরি করবে না, কিন্তু যখন হাড় ভেঙে যাবে তখন কিন্তু বেশ কিছু সংখ্যক রোগী ব্যথা অনুভব করবে। সেটা পিঠে, কোমরে হতে পারে, হাতে হতে পারে, অথবা কুচকিতে যে জয়েন্ট আছে, আমরা বলি হিপ জয়েন্ট, এইসব জায়গাতে হতে পারে। তখন এই উপসর্গগুলো আসে। সেজন্যই দেখা যায় যে সচেতন না থাকার কারণে ধীরে 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 রোগটি জটিল আকার ধারণ করে এবং এক সময় হাড়গোড় ভেঙেই যায়। এবং আপনারা শুনছিলেন অধ্যাপক জুনায়েদের মুখে যে যখন ভেঙে যায়, বিছানায় যখন রোগী পড়ে যান, তখন কিন্তু সেখান থেকে ফিরে আসা অত্যন্ত কঠিন। এবার আসি আপনার প্রশ্নটিতে। হ্যাঁ, কোভিড তো অবশ্যই আমাদের জন্য একটা বিশেষ অবস্থা, এবং আমরা যে বিভাগ নিয়ে কাজ করি, আসলে রিউমাটোলজি বিভাগ, এই রিউমাটোলজি বিভাগের অধীনে অনেকগুলো রোগ, আমরা বলি ছোট বড় মিলিয়ে রোগ বা কন্ডিশনস, প্রায় 600-র উপরে। তার মধ্যে এই অস্টিওপোরোসিসও একটি, এবং অস্টিওপোরোসিসের চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই ওভারল্যাপ আছে, বিভিন্ন গ্রুপের চিকিৎসকরা চিকিৎসা করতে পারে। কিন্তু কোভিড নিয়ে যে আলোচনাটা আমি রিউমাটোলজিকে ঘিরে করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা রিউমাটোলজি প্র্যাকটিসে যে ওষুধগুলো ব্যবহার করি, সেই ওষুধগুলোর বেশ কয়েকটি ওষুধ, যেমন আমরা বলি টসিলিজুমেব একটি ওষুধ রিউমাটোলজিতে ব্যবহৃত হয়, আরেকটি ওষুধ হচ্ছে ব্যারিসিটিনিব, রিউমাটোলজিতে আমরা ব্যবহার করি। এই দুটো ওষুধই কিন্তু বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। এই ওষুধগুলোর ব্যবহার হচ্ছে কোভিড, জটিল কোভিড রোগীদের ক্ষেত্রে। এখন পর্যন্ত আমরা বলছি যে এগুলো ট্রায়াল বেসিসে, এবং হয়তো আরো কিছুদিন পরে আমরা জানতে পারবো যে কোভিডে এবং জটিল কোভিডে এই ওষুধগুলো কাজ করে কি। আর আপনার যে প্রশ্নটি ছিল যে আজকের যে প্রতিপাদ্য যে অস্টিওপোরোসিস, এই অস্টিওপোরোসিস রোগের সাথে আসলে কোভিড রোগীদের
বা রোগের তেমন কোনো সম্পর্ক নেই। না, আমি আমি বলতে অর্থাৎ চাইছি যে কোভিড যদি কারো হয়ে যায় এবং যাদের অস্টিওপোরোসিস আছে তারা আসলে তাদের সাফারিংস কি বাড়বে কি কমবে না, বা তাদের জন্য কোনো করণীয় আছে কিনা, কি ধরনের না, তা অবশ্য আলাদাভাবে বলার কোনো সুযোগ নেই। কেননা যে কয়েকটি রোগকে আমরা বলি কোভিড হলে ওনারা হাই রিস্ক গ্রুপে চলে যান, তার মধ্যে অবশ্য অস্টিওপোরোসিস পড়ে না। কিন্তু অবশ্যই অন্যভাবে সমস্যাগুলো তৈরি হচ্ছে, যে অস্টিওপোরোসিস রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে কোভিডে, এবং তারপর যাদের জটিলতা হচ্ছে, ফ্র্যাকচার হচ্ছে, ওনাদের জন্য তো চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অর্থাৎ সরাসরি না থাকলেও অবশ্যই ইনডাইরেক্টলি এর একটি প্রভাব আছে। যে প্রফেসর জুনায়েদ শফিক, ব্যথা রোগীদের কোনো সাফারিংস হচ্ছে, মানে এই যেটি ডক্টর চৌধুরী বললেন যে অনেক সময় চিকিৎসকদের পরামর্শ পাওয়া যাচ্ছে না, বা হসপিটালের কারণে নানা কারণে হয়তো সমস্যা হচ্ছে, বা ডিরেক্ট কোনো সমস্যা নেই। আপনার কাছে, আপনি তো যেহেতু ব্যথা নিয়ে কাজ করেন, কোভিড কি কোনোভাবে ব্যথা রোগীদের উপরে প্রভাব বিস্তার করতে পারছে? কোভিড ব্যথা রোগীদের খুব একটা বেশি প্রভাব বিস্তার করতে পারছে না, কিন্তু যেহেতু যাদের ইমিউনিটি কম তাদেরই কিন্তু কোভিডটা বেশি করে ধরছে। যার জন্য আমরা বললাম যে ভিটামিন ডি এর যাদের অভাব থাকে, ভিটামিন ডি এর যাদের অভাব, তাদের কিন্তু কোভিড বেশি করে ধরছে। এবং ভিটামিন ডি যদি আপনার শরীরে ঠিক মতো না থাকে, তাহলে কিন্তু আপনার ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে না। ক্যালসিয়াম যদি অ্যাবজর্ব না হয়, তাহলে কিন্তু আপনার হাড়টিও শক্ত হবে না। সুতরাং এই ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি কিন্তু কোভিড এর সাথে ইনডাইরেক্টলি এটা রিলেটেড। ভিটামিন ডি দিয়ে আমাকে ইমিউনিটি বাড়াতে হবে। যদি আমার ইমিউনিটি বাড়ে, প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তাহলে আমার ক্যালসিয়ামও অ্যাবজর্ব হবে, আমার হাড়টিও শক্ত হবে। সুতরাং যাদের অস্টিওপোরোসিস হওয়ার চান্স থাকে, তাদেরও কিন্তু কোভিড হওয়ার চান্স বেশি থাকবে, কারণ তাদের ইমিউনিটি কম থাকবে। তো সেই ক্ষেত্রে আমার সাজেশন হবে যে ভিটামিন ডি টেস্ট করে নিয়ে সবাইকে, যাদেরকে 30-এর নিচে আছে অথবা 29-এর নিচে আছে, তাদেরকে ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট মুখে খাওয়ানো, অথবা ইনজেক্টেবল ফর্মে দুধের মধ্যে পাওয়া যায় 2 লক্ষ ইউনিট, এটা খেয়ে ভিটামিন ডিটা যেন মিনিমাম 35-40-এ সবাই নিয়ে আসে। এবং 11টা থেকে 12টা দিনের আলো, 11টা থেকে 12টা এই রোদটা যদি ঠিক মতন নিতে পারে, তাহলে আমাদের স্কিনে ভিটামিন ডি প্রচুর পরিমাণে আপনার তৈরি হবে। সুতরাং ডাইরেক্ট কোভিড, আপনার ইমিউনিটি বাড়ানোর জন্য ভিটামিন ডি খুব ইম্পর্টেন্ট। কিন্তু ভিটামিন ডি তে যদি আপনার ইমিউনিটি বাড়ে, তাহলে কোভিড কিন্তু আপনার হলেও হয়তোবা অত খারাপের দিকে আপনার নিবে না, যদি আপনার ইমিউনিটি বেশি থাকে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 60-এর উপরে যাদের বয়স, কোভিড রোগে 70% রোগী তারাই মারা যাচ্ছে। তাদের ইমিউনিটি কম থাকার কারণই হচ্ছে, প্লাস তাদের অন্যান্য রোগ থাকে, যেমন ডায়াবেটিস, প্রেশার, থাইরয়েড, তো ক্যান্সার, এগুলি রোগ থাকে। সুতরাং কোভিড থেকে বাঁচার নাম্বার 1 ওয়ে হচ্ছে, একটা হচ্ছে মাস্কিং, মানে মাস্ক ব্যবহার করে শ্বাসের এটা হলো নিজস্ব ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, যাতে ভাইরাসটা যদি ঢুকেও সে যেন বেশি এফেক্ট না করতে পারে। এই দুইটা কম্বিনেশন যদি ভালো মতন হয়, যে ইমিউনিটি এবং আপনার যদি ইয়ার জিনিসটা ঠিক মতো না ঢুকে, রেগুলার যদি আপনি মাস্ক ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি কোভিড থেকে অনেক ক্ষেত্রে রক্ষা পাবেন। জি, প্রফেসর জুনায়েদ শফিক, একটু আপনি আমাদেরকে বলবেন যে এই রোগের, আপনি কিছু কিছু সূচনা বক্তব্য যদিও বলছেন, আর একটু ডিটেইলসে যে উপসর্গ কি কি, মানে একটা মানুষ কখন বুঝবে যে তার অস্টিওপোরোসিস, কি ধরনের লক্ষণ, আসলে কি ধরনের লক্ষণ তার আসলে? ডক্টর মিনাজ যেরকম বলেছেন, আসলে এটা লক্ষণটা হঠাৎ করে কিছু, হয়তো আমার কাছে কোমর ব্যথা নিয়ে একটা রোগী আসলো, আমি তার একটা এক্সরে করলাম, করে দেখলাম যে একটা এক্সরের মধ্যে হাড়টা ভাঙা। ওই ভাঙ্গাটা অন্যান্য কারণেও হতে পারে, তবে 90% চান্স অস্টিওপোরোসিসের কারণে। এইভাবেই কিন্তু জিনিসটা ডায়াগনোসিস হয়। আমি প্রথমেই বলেছি, দিস ইজ এ সাইলেন্ট ডিজিজ এন্ড ইটস এ সাইলেন্ট কিলার। মানে শনাক্তকরণ এই রোগটা হবে যখন আপনার ঘটনা ঘটে যাবে, তারপরে, কিন্তু ঘটনার আগে না। প্রেশার যেমন আপনি একটু টের পাবেন, হয়তো আপনার ঘাড় ব্যথা করবে, মাথা ব্যথা করবে, এটা। ডায়াবেটিস হয়তো আপনি বহুমূত্র রোগ হয়তো টের পাবেন অন্যভাবে, কিন্তু এটা কিন্তু কোনো টের পাবেন না। সুতরাং এইটাকে টের পেতে হলে 50-এর পরে আপনাকে রুটিন কিছু ডায়াগনোসিস টুল ব্যবহার করে এই জিনিসটা করতে হবে। যদি দেখেন যে আপনার বেশি শুকিয়ে যাচ্ছে, অথবা আপনার উচ্চতা 1 ইঞ্চির মতন আপনি একটু পূজা হয়ে যাচ্ছেন 50-এর পরে যাওয়ার পর, প্লাস যাদের এই রোগগুলি আছে যেখানে ইমিউনো কমপ্লেক্স আমরা বলি, যেমন আপনার রিউমেটয়েড আর্থ্রাইটিস থাকতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ, যাদের কিডনিতে প্রবলেম আছে, মানে ক্যালসিয়ামের অভাবে হচ্ছে না, যাদের ক্যালসিয়াম ইনটেক কম, যাদের আপনার যতটুকু ক্যালোরি দরকার অনেকে কম খায়, হয়তো 1000 ক্যালোরি দরকার, মানে খাচ্ছে হয়তো 500-600,
এই রোগীগুলি, তারপর যাদের পেটে বিভিন্ন রকমের আপনার আইবিএস সিনড্রোম আছে, ইরিটেবল বাউল সিনড্রোম অথবা সিলিয়াক ডিজিজ, এইগুলিতে যাদের ক্যান্সার আছে তাদেরও কিন্তু হতে পারে, যাদের থাইরয়েড ডিজিজ আছে তাদেরও হতে পারে। তো যাদের ইমিউনিটি কম হতে পারে যেসব রোগে, এই রোগীদের 50-এর পরে অস্টিওপোরোসিস থেকে বাঁচার জন্য আসলে এর ডায়াগনস্টিক টুলটা ব্যবহার করে তার হয়েছে কিনা এইটা ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করা উচিত। কিন্তু হয়ে যাওয়ার পর কিন্তু একবার হাড়টি ভেঙে গেলে এটা কিন্তু শক্ত করা খুব একটা মুশকিল হয়ে যাবে, কিন্তু একবার ভেঙে গেলে তখন আমরা একটা ক্রনিক পেইনের হয়ে যাবেন। আমার কাছে আমি যদি ধরেন 100টার মতন এক্সরে করি, ওর মধ্যে কিন্তু মিনিমাম একটা আসে যাদের হাড্ডি ভেঙে গেছে। বিশেষ করে গ্রামের মহিলারা, গ্রামের দিকে অনেকেই হয়তো বা পুকুর ঘাটে পিছলা খেয়ে পড়ে গেছে অথবা উঠানের মধ্যে পিছলা খেয়ে পড়ে গেছে, কিন্তু আগেও টের পায়নি, কিন্তু যখন একটু ব্যথা বেড়ে গেছে তখন আমাদের কাছে আসছে, তখন কিন্তু আমরা দেখি যে হাড্ডিটা আইদার পিঠে অথবা কোমরে হাড্ডিটা ভেঙে গেছে। আর 2-3টা জায়গা আছে যেগুলিতে কমন হয় খুব, যেমন হিপ জয়েন্টে খুব হতে পারে বেশি, তারপর আপনার রিস্ট জয়েন্টে হতে পারে, হিপ জয়েন্ট, হিপ জয়েন্ট এন্ড ভার্টেব্রা, এই তিনটা হলো সবচেয়ে কমন জায়গা যেখানে আপনার হাড্ডি গুজরা হয়ে ভেঙে যেতে পারে। সুতরাং এটার সাবধানতা অবলম্বন ছাড়া কোনো উপায় নাই। কিন্তু এটা কিন্তু রোগ হওয়ার পর আপনি আমার কাছে আসবেন, রোগ হওয়ার আগে এসে যদি ট্রিটমেন্ট করেন তাহলে বেটার হবে ট্রিটমেন্টটা। সো ডক্টর চৌধুরী, মানে শনাক্তকরণের জন্য কি এক্সরে একমাত্র, নাকি আর কোনো পদ্ধতি আছে যে কেউ অস্টিওপোরোসিস আক্রান্ত হলেন? না, তো আমরা এর আগে যে ডক্টর জুনায়েদের কাছে শুনছিলাম যে রিস্ক ফ্যাক্টর বা রিস্ক, যেমন ক্যালসিয়াম কমে যাওয়া, ক্যালসিয়াম, ভিটামিন ডি, এগুলোর সাথে অবশ্যই আমাদের, যেহেতু রোগটি হচ্ছে হাড়ের, সুতরাং হাড়ের একটা সম্পর্ক আছে, আমরা সবাই জানি। সুতরাং বিষয়টি গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তীতে আরো একটু বিষয়টি নিয়ে নিশ্চয়ই আলোচনা করবো, অর্থাৎ ভিটামিন ডি এবং ক্যালসিয়াম। আর পাশাপাশি আরো কয়েকটি রিস্ক ফ্যাক্টর আমরা বলি, এগুলো বেশ গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের রোগীদের যখন আমরা বলবো, পরামর্শ দিব যে কিভাবে অস্টিওপোরোসিস রোগটিকে প্রতিরোধ করবেন এবং এরপর জটিলতা থেকে কিভাবে দূরে থাকবেন, তখন কিন্তু আরো কয়েকটি বিষয় আসবে। তার মধ্যে একটি হচ্ছে অতিরিক্ত ধূমপান, অতিরিক্ত মদ্যপান, তারপর যারা দীর্ঘক্ষণ দিনের পর দিন, মাসের পর মাস একরকম অলস জীবনযাপন করেন, অর্থাৎ বসে থাকেন, বেশি নড়াচড়া হয় না, ব্যায়াম হয় না, এক্সারসাইজ হয় না, এই ধরনের মানুষদের জন্য অস্টিওপোরোসিস হওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আর সাধারণত মহিলাদের ক্ষেত্রে ইতিমধ্যেই আলোচনায় এসেছে যে মেনোপজের পরে এই রোগটি বেশি হয়, অর্থাৎ মাসিক বন্ধ হওয়ার পরে। আর আরেকটি বিষয় আমি খুব গুরুত্বপূর্ণ একটু আলোকপাত করতে চাচ্ছি, সেটি হচ্ছে কিছু ওষুধ, এগুলো কিন্তু অস্টিওপোরোসিস তৈরি করে, এবং বিশেষ করে দীর্ঘদিন সেবনের পরে। যেমন আমাদের দেশে একটি ওষুধ নিয়ে আমি বিশেষ আলোচনা করতে চাচ্ছি একটু, সেটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড বা স্টেরয়েড জাতীয় ওষুধ। আমরা অনেকেই জানি এই ধরনের ওষুধ আমরা সাধারণত অ্যাজমা বা হাঁপানি থেকে শুরু করে বিভিন্ন রোগে, যেমন আমাদের রিউমেটোলজির বেশ কিছু জটিল রোগ আছে যারা নিজেরা অস্টিওপোরোসিস তৈরি করে। আবার ওইসব রোগ আমরা যখন ম্যানেজ করতে যাই, চিকিৎসা করতে যাই, তখনও এই স্টেরয়েড জাতীয় ওষুধের উপর অনেক সময় নির্ভর করতে হয়। এই ওষুধটি কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস একটি ওষুধ হিসাবে বিবেচিত হাড়ের স্বাস্থ্যের জন্য, এবং কিছুদিন সেবনের পরে, যেমন বেশ কিছু ডেটা আছে, তারা দেখিয়েছে যে এমনকি কেউ যদি 3 মাস ব্যবহার করে, 3 মাস পরেই প্রচুর সম্ভাবনা থাকবে তার হাড় ক্ষয় হয়ে যাওয়া, হাড়ের ঘনত্ব কমে যাওয়া এবং অস্টিওপোরোসিস রোগটি তৈরি হওয়া। সুতরাং আমরা যখন এই ধরনের ওষুধ ব্যবহার করব, বিশেষ করে আমি এই স্টেরয়েড জাতীয় ওষুধের কথা বলতে চাচ্ছি, এটি যারাই সেবন করবেন তারা কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে এটিকে সেবন করবেন। চিকিৎসকের পরামর্শ ব্যতীত কখনো সেবন করবেন না। এবং সেটি যদি আপনি করেন, কারণ এটিকে আমরা অনেক সময় আবার বলি সর্বরোগের মহা ঔষধ। এই ওষুধটি এমন যে এটি খেলে কিন্তু অনেক ব্যথাই কমে যায়, দ্রুত শ্বাসকষ্ট কমে যায়। তারপর অনেক সময় যাদের ওজন কমে যাচ্ছে তারা ওজন বৃদ্ধি করার জন্য এই ওষুধ সেবন করে থাকেন। তো এটি যারা চিকিৎসকের পরামর্শ ব্যতীত দীর্ঘদিন ব্যবহার করছেন তাদেরকে কিন্তু অবশ্যই খুবই সতর্ক হতে হবে এবং দ্রুত আবার চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে এই ওষুধ থেকে বের হতে হবে। অন্যথায় অনেক রকম জটিলতা তৈরি হবে। তার মধ্যে একটি অন্যতম জটিলতা হচ্ছে
এই অস্টিওপোরোসিস রোগটি কিন্তু আপনি বয়ে নিয়ে আসবেন। অর্থাৎ আপনার হাড় ক্ষয় হতে থাকবে এবং যে কোনো সময় ভেঙে যেতে পারে এবং আপনাকে বিপদে ফেলতে পারে। সুতরাং আজকেই আপনি যদি এইরকম একজন হয়ে থাকেন যে আপনি স্টেরয়েড জাতীয় ওষুধ, কর্টিকোস্টেরয়েড, প্রেডনিসোলন, প্রেড, বিভিন্ন নামে, কর্টান, বিভিন্ন নামে বাংলাদেশে পাওয়া যায়, তো এগুলো কিন্তু আপনাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই সেবন করতে হবে। প্রফেসর জোনায়েদ শফিক, একটু বলবেন আমাদেরকে যে এই রোগের ঝুঁকিতে সবচেয়ে বেশি কারা? কিছু কিছু বলেছেন, যদিও মেয়েদের কথা বলেছেন, বয়োবৃদ্ধদের কথা বলেছেন, কিন্তু সবচেয়ে বেশি 50-এর উপরে মহিলারা সবচেয়ে বেশি এখানে, এবং বিশেষ করে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে। ইস্ট্রোজেন নামে একটা হরমোন আছে মহিলাদের, এই হরমোনটা যদি ঠিক মতন প্রোডাকশন না হয় তাহলে কিন্তু আমাদের বোনে আসে, স্ট্রং হয়। তো যাদের ইরেগুলার মেনস্ট্রুয়েশন সাইকেল থাকে, করেন মাসিকটা রেগুলার হচ্ছে না, অথবা মাসিক বন্ধ হয়ে যাচ্ছে, অথবা মানে ইউটেরাস কোনো কারণে ফেলে দেওয়া হয়েছে, মানে জ্বরেও ফেলে দেওয়া হয়েছে, এদেরকে কিন্তু অস্টিওপোরোসিস সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্যই বলা হয় 3 জন মহিলার মধ্যে 1 জন মহিলার কিন্তু অস্টিওপোরোসিস হবে, সম্ভাবনা বেশি। সুতরাং এই মহিলারা তাদের অল্প বয়সে মেনস্ট্রুয়েশন অথবা মাসিক বন্ধ হয়ে গেছে, অথবা মাসিকের সাইকেল রেগুলার না, অথবা জ্বরেও ফেলে দেওয়া হয়েছে, তাদের আর্লি ট্রিটমেন্ট এবং আর্লি ডায়াগনোসিস করা উচিত। এবং এই ডায়াগনোসিস খুব একটা কঠিন না। বোন মিনারেল ডেন্সিটি নামে একটা টেস্ট আছে, এই টেস্টটা যদি ঠিক করেন তাহলে ডেন্সিটি কেমন আছে, মানে বোনের ডেন্সিটি মানে ঘনত্ব কেমন আছে। যেমন বলা হয় যে রেজাল্ট যদি -1 এর নিচে আসে তাহলে বুঝবেন যে আপনার বোন স্ট্রং আছে, আর যদি রেজাল্ট আসে -1 থেকে 2.5 এর মধ্যে তাহলে ঘনত্বটা কমে আসছে, অস্টিওপেনিয়া বলি আমরা। আর যদি -2.5 এর বেশি হয় তাহলে বোঝা যাবে যে আপনার ধীরে ধীরে অস্টিওপোরোসিস হয়ে গেছে। এটা হবে আপনি আর্লি স্টেজে যদি অস্টিওপোরোসিসটা আপনি আটকে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার হাড্ডি ভাঙার সম্ভাবনা কমে যাবে এবং সহজে আপনি বিছনায় পড়বেন না। আর ছেলেদেরও হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে যাদের স্মোকিং এর হ্যাবিট আছে, অ্যালকোহলের হ্যাবিট আছে, এদের কিন্তু সম্ভাবনা অনেক বেশি এগুলি হওয়ার। প্রফেসর মিনাজ যেটা বললেন যে স্টেরয়েডের উপর যারা ডিপেন্ডেন্ট, বিশেষ করে রিউমেটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট যারা স্টেরয়েডের উপর ডিপেন্ডেন্ট এবং যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, তাদের কিন্তু এই রোগ হতে পারে। সুতরাং মহিলা এবং পুরুষ দুইজনেরই সাবধান হওয়া উচিত, কিন্তু মহিলাদের যেহেতু এই রোগটা বেশি ধরে এবং তাদের যেহেতু প্রবলেমটা আর্লি স্টেজে, মেনস্ট্রুয়েশন সাইকেলটা এবং মেনস্ট্রুয়েশন প্রবলেমটা একটু আগে শুরু হয়, মাসিকের প্রবলেমটা, সুতরাং তাদেরকে এই রোগটা ভর করে বেশি। সুতরাং ওনাদের উচিত হবে যখনই তাদের এই প্রবলেমগুলি দেখা দিবে তখনই যেন ডাক্তারের পরামর্শ নিয়ে এই টেস্টগুলি করে অস্টিওপোরোসিস রোগের হাত থেকে যেন আগের থেকে বেঁচে থাকতে পারে। ডক্টর মিনহাজ রহিম চৌধুরী আমাদেরকে বলবেন যে এই রোগের আসলে চিকিৎসা কি, মানে কোন পর্যায়ে কি চিকিৎসা? ধন্যবাদ। তো জাস্ট চিকিৎসাতে যাওয়ার আগে আমি বোধহয় আপনার আরেকটি প্রশ্ন একটু মিস করেছি, যদিও অধ্যাপক জুনায়েদ অলরেডি বলেছেন বিএমডি সম্পর্কে, বোন মিনারেল ডেন্সিটি পরীক্ষার কথা, আর আপনি উল্লেখ করেছিলেন যে এক্সরে ছাড়া আর কোনো উপায় আছে। তবে এই দুটো উপায় ঠিক আছে। আর তার সাথে আরেকটি টুল বলি আমরা, একটা বিশেষ ব্যবস্থা, এটাকে আমরা বলি ফ্রেক্স। খুব ভালো একটা পদ্ধতি যেটা দিয়ে বোনের স্বাস্থ্য বা অস্টিওপোরোসিস আছে কিনা, ফ্র্যাকচারের সম্ভাবনা কেমন, আগামী 10 বছরের মধ্যে ফ্র্যাকচার ভেঙে যাওয়ার সম্ভাবনা কেমন ইত্যাদি কিন্তু বের করা সম্ভব। এবং এই বিএমডি করতে একটা সমস্যা হচ্ছে এটা এক্সপেন্সিভ, তুলনামূলকভাবে 2000-2500 টাকার মতো লাগে। সেখানে কিন্তু ফ্রেক্স টুলটা একেবারেই কম খরচের মধ্যে করা সম্ভব। অর্থাৎ কিছু তথ্য উপাত্ত দরকার এবং কম্পিউটারের সামনে বসে আমরা যদি এই ক্যালকুলেটরের মধ্যে এই তথ্য উপাত্তগুলো দিতে পারি তাহলে কিন্তু ও আমাদেরকে জানিয়ে দিবে যে অস্টিওপোরোসিসের অবস্থা কি কেমন এবং ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা কেমন। এটিকে আমরা বলি ফ্রেক্স টুল। আমাদের চিকিৎসকরা যারা বিশেষ করে এই যে অস্টিওপোরোসিস রোগীদেরকে দেখেন, চিকিৎসা দেন, তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটি ব্যবস্থা। যেখানে বিএমডি করা যাবে না সেখানে কিন্তু আমরা এটার মাধ্যমে এটা নির্ণয় করতে পারি। এখন আসি আমরা চিকিৎসার জায়গাটিতে। চিকিৎসার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ভালো ভালো ওষুধ আজকাল বেরিয়েছে, তবে সকল অস্টিওপোরোসিস রোগীর জন্য এখন কিন্তু নিয়ম হচ্ছে যে তাদেরকে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি পরিমাণ মতো খেতে হবে। তবে সেখানে একটু ভেদ আছে, পার্থক্য আছে। যেমন যারা এই ধরনের, যেমন আমরা একটি ওষুধের কথা আগে বলছিলাম, স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করেন,
তাদের জন্য হিসাব নিকাশটা সামান্য একটু ভিন্ন, কিন্তু সাধারণত যাদের এইরকম আমরা বলি যাদের রিস্ক বেশি, হাড় ভেঙে যাওয়া এবং অস্টিওপোরোসিস হয়ে গিয়েছে তাদের জন্য, এবং এর বাইরে যাদের যেসব মহিলাদের 50 ঊর্ধ্ব মহিলা বিশেষ করে মাসিক বন্ধ হয়ে গিয়েছে তাদের, এবং পুরুষদের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে ক্যালসিয়াম এবং ভিটামিন বি সেবন অবশ্যই করা লাগবে, এবং এটির একটি নির্ধারিত মাত্রাও আছে যে এই মাত্রায় আপনাকে ক্যালসিয়াম এবং ভিটামিন বি খেতে হবে। এখন ক্যালসিয়াম ট্যাবলেট গুলো কিন্তু অনেক সময় পেটের মধ্যে একটু সমস্যা তৈরি করে, অনেকে এগুলোকে সহ্য করতে পারেন না। বিশেষ করে আমাদের দেশে যেমন ক্যালসিয়াম কার্বনেট নামে যে ট্যাবলেট গুলো পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রে এটাই আমরা ব্যবহার করি, কিন্তু এটি পেটের মধ্যে একটু আমরা বলি ওই ডিসপেপসিয়া, অর্থাৎ ঠিক মতো পেটের মধ্যে একটা অস্বস্তির অনুভব, রোগীরা এসে বলেন আমার গ্যাস্ট্রিকের মতো হয়ে যায়, পেট ফুলে যায়, পেট ফেটে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকে ক্যালসিয়াম আপনি যদি সহ্য করার চেষ্টা করেন তাহলে আপনি অবশ্যই খাওয়ার পরে খাবেন, এবং সেটা যদি না হয় তারপরে সহ্য না হয় তাহলে আপনি খাওয়ার মাঝখানেও এটা খেতে পারেন, তাহলে কিন্তু আপনার এই পেটের সমস্যাটা কম হবে। এরপর ভিটামিন ডির প্রসঙ্গ তো আমরা আলাপ করছিলাম যে ভিটামিন ডিরও রিপ্লেসমেন্ট লাগবে, আর তার পাশাপাশি অস্টিওপোরোসিস রোগটা হয়ে গেলে আমরা অত্যন্ত পছন্দের একটা ওষুধ এখন আমাদের আছে, এটাকে আমরা বলি বিসফসফোনিক গ্রুপ। এই ওষুধ আমরা প্রথমে ব্যবহার করি, এগুলো ট্যাবলেট হিসাবেও পাওয়া যায়, আবার ইনজেকশন ফর্মেও পাওয়া যায়। যদি দেখা যায় কারো ট্যাবলেট সহ্য হচ্ছে না, ট্যাবলেট খাওয়ার একটা নির্ধারিত মাত্রা আছে এবং বিভিন্ন ধরনের ওষুধ আছে, এবং বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো এগুলো তৈরি করছে। বিসফসফোনিক গ্রুপ এটা থাকে প্রথম পছন্দ আমাদের, আর এটি যদি দেখা যায় যে এটাতে হচ্ছে না তাহলে এর পরেও বিকল্প হিসাবে আরো কিছু ওষুধ আছে এবং বাংলাদেশেও এগুলো পাওয়া যাচ্ছে, যেমন ডেনোসুমের একটা ওষুধ আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। তাহলে আর এরও বাইরে কিন্তু বেশ কিছু ওষুধ আছে, তো সেগুলোর ব্যবহার কম হয়, কিন্তু তারপরও বাংলাদেশে কিন্তু এগুলো পাওয়া যায়। অর্থাৎ আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে এখন উন্নত বিশ্বের যে কোনো দেশের মতো অস্টিওপোরোসিস কিন্তু চিকিৎসা করা সম্ভব। তাহলে আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের রোগীদের এবং সাধারণ সকল মানুষের কাছে আকুল আবেদন করতে চাচ্ছি যে অস্টিওপোরোসিস এই রোগটি সম্পর্কে আপনার একটু সতর্ক হওয়ার এখনই সময়, আপনার আরো বেশি জানার এখনই সময়, এবং আপনি এটার জটিলতার হাত থেকে রক্ষা পাওয়ার এখনই সময়। যদি ফ্র্যাকচার হয়ে যায় তাহলে শুধু ভোগান্তিটা, অর্থাৎ হাড় যদি ভেঙে যায় তখন ভোগান্তি কিন্তু শুধু আপনার একার হয় না, আপনার পরিবারের অন্যদেরও হয়। এবং আরেকটি কথা আমরা এই প্রসঙ্গে একটু বলতে চাচ্ছি, এই রোগটি কিন্তু ফ্যামিলির মধ্যেও দেখা যায় হয়। যদি একজনের থাকে তাহলে সেই ইতিহাসটা জেনে অন্যদের আরো বেশি সতর্ক হওয়া উচিত, যাতে করে অন্যরাও নিরাপদ থাকতে পারে। প্রফেসর জুনায়েদ শফিক, আমরা চিকিৎসার কথা বলছিলাম এবং আমি একটু আপনি আর কিছু যোগ করবেন কিনা এই জায়গায়, এবং আরেকটি প্রশ্ন আমি করতে চাই যে কোন পর্যায়ে আসলে কি চিকিৎসা? নিশ্চয়ই পুরোটার ধরন একরকম না, রোগের সব রোগী একই রকমের না যারা অস্টিওপোরোসিস। আরেকটা হচ্ছে যে বাংলাদেশে পরিমাণটা কত, এরকম কোনো হিসেব আছে যে কত রোগী, কত পার্সেন্ট রোগী আসলে অস্টিওপোরোসিস আক্রান্ত? সারা ওয়ার্ল্ডের এক হিসাব অনুযায়ী, এবং 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 সেই সঙ্গে চিকিৎসার জন্য কাদের কাছে শরণাপন্ন হবে? আচ্ছা, আমি প্রথমেই বলছি যে 50-এর উপরে যারা মহিলা তাদের 3 জনের একজন হওয়ার কথা, এবং আমাদের দেশে যেহেতু এখন একটু বোরখার চলনটা বেড়ে গেছে, তাতে কিন্তু মহিলাদের ভিটামিন ডি এর অ্যাবজর্পশন রেট অনেক কমে গেছে, তারা বেড়ে গেছে। সুতরাং 50-এর উপরে যাদের বয়স তাদের কিন্তু সবসময় একটা হওয়ার সম্ভাবনা থাকবে। আর পুরুষদের ক্ষেত্রেও একটু যেহেতু মডার্নাইজেশন হয়ে গেছে, পুরুষদের ক্ষেত্রেও সেই একই জিনিস, ভিটামিন ডি আমরা খুব একটা পাচ্ছি না। এর আগে আমি একটু বলতে চাই যে আমাদের শুধু ওষুধের উপর ডিপেন্ডেন্ট নয়, ট্রিটমেন্টে যেটা প্রফেসর মিনাজ বলেছে, একটা হচ্ছে ইলেকট্রনিক জিনিস, আর একটা হলো জোলেড্রনিক অ্যাসিড। জোলেড্রনিক অ্যাসিড ইনজেকশনের মাধ্যমে নেওয়া যায়, এক বছরে একটা করে নেবেন, 3 বছরে 3টা, যদি আপনার অস্টিওপোরোসিস হয় অথবা বিএমডি যদি -2.5 এর নিচে থাকে। এটা আপনার জোলেনিক নামে পাওয়া যায়, একলাস্টা নামে পাওয়া যায়। এটা নিলে আপনার 3 বছর হাঁটিটা মোটামুটি একটু স্ট্রং হবে। অথবা স্যালমোক্যালসিটোনিন ইনজেকশন অথবা নেজাল স্প্রে আছে, এটা নাকে যদি আপনি প্রত্যেকদিন নেন মাস 3 মতন, তাহলে বোনটা একটু স্ট্রং হবে। এই জিনিসগুলি কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল। ওষুধগুলি
মুখের যেগুলো ওষুধ আছে, ইমেট্রনিক অ্যাসিড আছে, অ্যালোট্রেন আছে, বিভিন্ন নামে পাওয়া যায়। আর ন্যাচারাল ফুডের ক্ষেত্রে আমি বলছি যে ক্যালসিয়াম জাতীয় ফুড, আমাদের মুশকিল হচ্ছে আমাদের রোগীরা কিন্তু বেশি ওষুধ ডিপেন্ডেন্ট। তারা ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট এবং ভিটামিন ডি জাতীয় ট্যাবলেট, আসলে ক্যালসিয়াম আপনার 1200 আইইউর মতন লাগবে ডেইলি, এবং 600 থেকে 800 লাগবে হচ্ছে আপনার ভিটামিন ডি। এইটা দিয়ে আসলে কিন্তু পুরো কভার করা যায়। আপনাদের আমার সাজেশন হবে বিশেষ করে বাচ্চারা, ইয়াং বয়সে এবং বয়স্করাও, মানে পাতলা দুধ, ডিমের সাদা, তারপর ধরেন মাছের কাটা, ক্যালসিয়ামের কিন্তু মেইন সোর্স, এগুলি যেন ভালো মতন খায়। তারপর ছোট কলা এগুলি যেন খায়। আর ভিটামিন ডি এর জন্য চিজ আছে, পনির, আমাদের কিছু ভালো পনির পাওয়া যায়, পনির খেতে চেষ্টা করবে। ডিমের লালটার মধ্যে প্রচুর আছে, ফিশের মধ্যে প্রচুর আছে, বিফের কলিজার মধ্যে আছে। এগুলি একটু খেলে হবে কি আপনার ভিটামিন ডি ন্যাচারালি আসবে না, তাহলে আপনাকে ওষুধ ডিপেন্ডেন্ট হতে হচ্ছে এই জিনিসটা। আর এই রোগটা আসলে বেসিক্যালি কিন্তু আসলে বেশি যায় আসলে মহিলা ডাক্তারদের কাছে, গাইনোকোলজিস্টদের কাছে যায়। যারা যখন যাদের মেনোপজ হয়ে যায় অথবা মহিলাগঠিত প্রবলেম হয় তখন কিন্তু তাদের কাছে যায়, এবং তাদেরকে আমাদের মানে আমরা দুজনেই তাদের প্রতি আহ্বান জানাতে চাই যে অনেক ক্ষেত্রে ওনারা এই জিনিসটা ওভারলুক করেন। আসলে মহিলাদের যখন মেনস্ট্রুয়েশন প্রবলেম হয়, হরমোনের কোনো প্রবলেম হয়, ইউটেরাসে কোনো প্রবলেম হয়, প্রবলেমটা হওয়ার পর কিন্তু আমাদের কাছে আসে, ডিমাটোলজিস্টের কাছে যায়, পেইন স্পেশালিস্টের যে ব্যথাটা কমানোর জন্য আছে। কিন্তু এটা যদি আমরা আর্লি ডায়াগনোসিস করে আর্লি ট্রিটমেন্ট করতে পারি তাহলে কিন্তু এই রোগটা বেশি হবে না। একবার হাড্ডি ভেঙে আমার কাছে আসলে তাহলে কিন্তু খুব একটা বেশি কিছু করার থাকে না, হয়তো আমি পেইনটা রিলিফ করে দিতে পারবো কিছুটা, কিন্তু ওই হাড্ডিটা আলটিমেটলি আপনি টাইটানিয়ামের হাড্ডি দিয়ে রিপ্লেস করতে হবে। এটা কিন্তু অনেক ব্যয়বহুল, অনেক, এক একটা হাড্ডির দাম প্রায় 3-4 লাখ টাকা টাইটানিয়ামের গুলি, প্লাস সার্জারির রিস্ক অনেক, কারণ হাড্ডির পাশ দিয়ে অনেক নার্ভ যায়, একটু এদিক ওদিক যদি নার্ভ কেটে ফেলে তাহলে কিন্তু আপনার পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং মহিলা ডাক্তারদের কাছে যখন যাবে ওনারা ঠিক মতো একটু এই ভিটামিন ডি টেস্টটা প্রয়োজনে যদি বিএমডি টেস্ট মনে করে, ক্যালসিয়াম মনে করে, অথবা একটা এক্সরে করলো, যে কোনো কেউ যদি কমপ্লেইন করে যে কোমরের ব্যথা নিয়ে আসছে, তাহলে কিন্তু ট্রিটমেন্টটা আর্লি শুরু হলে রোগটাও কিন্তু বেশি দূর আগাবে না। এবং তারপর যদি ঘটনা ঘটে তখন আমাদের কাছে আসলে আমরা যতটা সম্ভব তাকে ভালো রাখার চেষ্টা করতে পারি, এই অবস্থায় আসতে পারে। কিন্তু আমি যেটা প্রথমে বললাম যে ফুডটা খুব ইম্পর্টেন্ট এখানে, ক্যালসিয়াম জাতীয় ফুড, ভিটামিন জাতীয় ফুড, এবং ডেইলি না হলে সপ্তাহে 5 দিন যেন একটু রোদ নেয় সবাই। এটা নিলে আপনার ভিটামিন ডিটা ভালো প্রোটেকশন হবে এবং ক্যালসিয়ামও ভালো অ্যাবজর্পশন হবে, তাহলে এই রোগটা সহজে আপনার হবে না। জি, প্রফেসর মিনহাজ বেগম চৌধুরী। আমি আর দুই একটি অংশ প্রফেসর জুনায়েদের আলাপ শুনছিলাম, আমরা খাবার, অসংখ্য খাবারের কথা শুনলাম। সাধারণভাবে যদি আমরা এটুকু মনে রাখি যে বিশেষ করে আমাদের দেশে যেগুলো পাওয়া যায়, শাকসবজি, দুধ, মাছ, এইসব খাবারের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলো আছে। দুধ এবং দুধ জাতীয় খাবার যেভাবে পারি আমরা যদি একটু গ্রহণ করতে পারি। দুধ খাবারটা নিয়ে একটু প্রবলেম আছে, অনেকের পেটে আবার সহ্য হয় না দুধ, তো দুধকে বিভিন্ন ভাবে অন্য কোনো খাবার তৈরি করে ওনারা চেষ্টা করে দেখতে পারেন। আর তার বাইরে যেগুলো জুনায়েদ ইতিমধ্যে বলার চেষ্টা করলেন যে এই ধরনের খাবার। এরপর আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় একটু আলোচনা করছি, সেটা হচ্ছে ব্যায়ামটা কিন্তু খুব জরুরি। ব্যায়ামের মধ্যে আমরা বলি এটাকে ওয়েট বিয়ারিং এক্সারসাইজ, অর্থাৎ সব ধরনের ব্যায়াম কিন্তু আবার এই অস্টিওপোরোসিসকে প্রতিহত করা বা এটার যে জটিলতা সেটা থেকে ভালো রাখতে পারে না। যেমন আমরা যদি বলি সাঁতার কাটা কিন্তু এই অস্টিওপোরোসিসের রোগীর জন্য খুব বড় উপকার বয়ে আনে। কিন্তু হাঁটা, একটু জোরে জোরে হাঁটার চেষ্টা করা প্রতিদিন, যেমন ডায়াবেটিস রোগীর জন্য তো একটি পরামর্শ আছেই সবার, আর আসলে এটি সবার জন্যই প্রযোজ্য। প্রতিদিন যদি 40 থেকে 50 মিনিট একটু জোরে হাঁটা যায় তাহলে কিন্তু এটি খুবই উপকার করে এই হাড় এবং মাংসপেশির জন্য, অর্থাৎ আমাদের এই যে রোগটি নিয়ে আজকে আলোচনা করছি সেই রোগের জন্য। তাহলে এটি একটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটু মনে রাখতে হবে। দ্বিতীয় আরেকটি বিষয় আমি একটু বলতে চাচ্ছি, যারা বয়স্ক মানুষ আছে তাদের জন্য কিন্তু আমরা এটাকে বলি ফল প্রিভেনশন, অর্থাৎ পড়ে যাওয়াটাকে রুখতে হবে, পড়ে যাতে বয়স্করা না যান। এর জন্য বাসার মধ্যে সব ধরনের নজরদারি করতে হবে এবং ব্যবস্থা করতে হবে। স্পেশালি ওয়াশরুমে, বাথরুমে বোধহয় বিশেষ করে বয়োবৃদ্ধ লোক থাকলে একটা প্রস্তুতি থাকা দরকার। অনেক সময় রাত্রে বেলা একা একা হয়তো বয়স্ক লোক আছেন, উনি হয়তো কাউকে না জানিয়ে বাথরুমে চলে গেলেন, এরকম অসংখ্য ঘটনা ঘটছে। এবং তো সেই জন্য সেখানে একটু লাইট জ্বালিয়ে রাখা, যদি সম্ভব হয় একজন
মানুষকে সাথে রাখা, তারপর অনেকের বাড়ির ভিতরে সিঁড়ি থাকে বা বাড়ির বাইরেও সিঁড়ি দিয়ে উঠানামা করতে গিয়ে পড়ে যান, সুতরাং সিঁড়ির সাথে একটু রেলিং দেওয়া। অনেক সময় ছোট বাচ্চারা খেলনা ফেলে রাখে মেঝেতে, সেগুলোতে হোঁচট খেয়ে অনেক সময় বয়স্করা পড়ে গিয়ে আমরা দেখি যে হয়তো অস্টিওপোরোসিস রোগটি আছে, ও কেউ হয়তো জানেও না, ওনার হয়তো হাড় ভেঙে গেল। এইভাবে কিন্তু অনেক রোগের রোগ নির্ণয় হয়। অধ্যাপক জুনায়েদ যেটা বলছিলেন যে যেহেতু মেনোপজের পরে মহিলাদের হয়, সেখানে অনেক সময় রোগীরা হয়তো একজন গাইনি বিশেষজ্ঞের শরণাপন্ন হন, এটি অবশ্যই সঠিক। এবং সেক্ষেত্রে গ্যানাকোলজিস্টরা অবশ্যই যেটা প্রয়োজন সেটা ওনারা করে থাকেন। এবং আমরা দেখি যে যখন বিএমডি ইত্যাদি ওনারা হয়তো পরীক্ষা করেন এবং করে রোগ নির্ণয় হয়, তখন হয়তো এটিকে চিকিৎসা করার জন্য দায়িত্ব আমরা আগেই বলছিলাম যে অনেকেই নিতে পারি, যাদের এই বিষয়টা নিয়ে যারা একটু জ্ঞান অর্জন করবেন তারাই এটি চিকিৎসা করতে পারবে। এবং সেখানে রিউমেটোলজির একটা অংশ তো আছেই এটার সাথে জড়িত। আর আরেকটি কথা আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আগে একটি ধারণা ছিল যে শুধু এই রোগটি বোধহয় মহিলাদেরই হয়, পুরুষদের বোধহয় এই রোগ হয় না, পুরুষরা বোধহয় এই রোগ থেকে মুক্ত হয়। কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে এই ধারণাটি বোধহয় সঠিক নয়। অনেক পুরুষের মধ্যে আমরা এই রোগটি দেখতে পাই। হাড়ের ঘনত্ব কমে যাচ্ছে, হাড় ক্ষয় হয়ে যাচ্ছে এবং ভেঙেও যাচ্ছে, এসব ঘটে। এবং সেক্ষেত্রে যখন পুরুষদের হয় তখন কিন্তু আমরা বিশেষ করে খোঁজার চেষ্টা করি যে ওনার এই রোগটির পিছনে কোনো কারণ আছে কিনা। বিশেষ করে যারা বেশি বেশি ধূমপান করেন, যারা হয়তো অতিরিক্ত মদ পান করেন, অথবা যাদের হরমোনের ঘাটতি হয়, অথবা যারা দীর্ঘদিন ধরে, যে আমি একটা ওষুধের কথা বলছিলাম, স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছেন শ্বাসকষ্টের জন্য হোক বা অন্য কোনো রোগের জন্য হোক, অথবা আরো কিছু ওষুধ আছে, যেমন আমরা অনেকেই জানি যে খিচুনির একটা ওষুধ আছে, কার্বামেজিপিন, এটাও কিন্তু অনেক সময় এই প্রবলেম তৈরি করতে পারে। থাইরয়েডের একটা হরমোন আছে, ওষুধ আছে, সেটাও কিন্তু এই ধরনের প্রবলেম তৈরি করতে পারে। তারপর বেশ কিছু রোগ আছে, যেমন আমাদের রিউমেটোলজিতে অধ্যাপক জুনায়েদও বলার চেষ্টা করছিলেন, রিউমেটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, এইসব রোগগুলো কিন্তু জয়েন্টের পাশাপাশি হাড়গুলোকেও দুর্বল করে ফেলে এবং দুর্বল করতে করতে একসময় অস্টিওপোরোসিস রোগটি তৈরি করে ফেলে। পাশাপাশি এইসব রোগীদেরকে আমরা অনেক সময় বাধ্য হই স্টেরয়েড জাতীয় ওষুধ পরামর্শ দিতে, অর্থাৎ কর্টিকোস্টেরয়েড গ্রুপের ওষুধ, এবং জীবন রক্ষার জন্য অবশ্যই। তখন কিন্তু এরা আবার এই জটিলতা তৈরি করে। সুতরাং এই জায়গাগুলো সব আমাদের একটু মাথায় রেখে আমাদের এই চিকিৎসাটা সামগ্রিক অর্থে চিকিৎসাটার পরিকল্পনা করতে হবে। এই চিকিৎসার জন্য কিন্তু পৃথিবীর বড় বড় অনেকগুলো বডি আছে, যেমন আমরা যদি বলি আমেরিকান কলেজ অফ রিউমেটোলজি, ওরা কিন্তু গাইডলাইন তৈরি করে। ন্যাশনাল অস্টিওপোরোসিস ফাউন্ডেশন গাইডলাইন তৈরি করে। বাংলাদেশে আমাদের সোসাইটি, বাংলাদেশ রিউমেটোলজি সোসাইটি, আমরাও এটার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি কিভাবে এইসব রোগীদেরকে আমরা ভালো রাখবো। যেমন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব ইউনিভার্সিটিতে আমরা এই দিবসটি পালন করছি। তারপর আমরা আমাদের সোসাইটির পক্ষ থেকেও আমরা অনলাইনে আমরা চিকিৎসকদের সাথে একটা প্রোগ্রাম করব, আর আপনার সাথে তো আমাদের প্রোগ্রাম হচ্ছে। এইভাবে আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছি যে এটি যাতে একটু সঠিক রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসাটি বাংলাদেশে আমরা করতে পারি, যাতে করে এই ফ্র্যাকচার অর্থাৎ হাড় ভেঙে যাওয়া এবং সেটা থেকে ক্রমশ, আরেকটি কথা প্রফেসর জুনায়েদ উল্লেখ করেছিলেন যে একবার যখন হাড় ভেঙে যায় একজনের, এটাই কিন্তু শেষ না। একটি হাড় ভাঙ্গা কিন্তু অতি শীঘ্রই আরেকটি হাড় ভাঙ্গার কারণ। এটিও কিন্তু আমরা আমাদের রোগীদেরকে, আমাদের সর্বসাধারণকে এই ব্যাপারটাতেও কিন্তু সচেতন করার চেষ্টা করছি, যাতে হাড়ের স্বাস্থ্য রক্ষার জন্য আমরা সকলেই চেষ্টা করি। প্রফেসর জুনায়েদ শফিক, লাইফস্টাইল খুবই গুরুত্বপূর্ণ, যেটি ডক্টর মিনহাজ রহিম চৌধুরীও বলছিলেন। তো আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি আর কিছু যোগ করতে চান না, এবং বিশেষ করে আমাদের এখানে শিশু কিশোরদের মানে গড়বার সময়টাতে অনেক রকমের সংকটের মধ্য দিয়ে যাচ্ছি আমরা, সেই জায়গায় যদি আপনার কোনো বিশেষ পরামর্শ থাকে। আমি এটা বলার আগে একটু জিনিস যোগ করতে চাই। প্রফেসর মিনাজ যেরকম বলেছে, রিউমেটোলজি সোসাইটি যেমন 20 তারিখে একটা অনুষ্ঠান করছে, বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইনও, সকাল 11টায় নাভানা ফার্মাসিউটিক্যালের সাথে উদ্যোগে একটা অনলাইন একটা সেমিনার করছে, যেখানে প্রফেসর শায়লা ম্যাডাম, প্রফেসর রিজভি, প্রফেসর আক্তার এবং আমি থাকবো। এবং এইটা আমরা একটা অ্যাওয়ারনেস গ্রো করার জন্য অর্থোপেডিশিয়ানও থাকবে
গাইনোকোলজিস্ট থাকবে, পেন স্পেশালিস্টও থাকবে, থেকে একটা অ্যাওয়ারনেস গ্রো করার হচ্ছে। আমি এখন ফুড হ্যাবিটে চলে আসছি। আসলে বেসিক্যালি ইয়াং জেনারেশন, কেন আমি বলবো, যারা 30s-এও আছে, 25-30 প্লাস এই জেনারেশনের ফুড হ্যাবিট কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। এরা ফাস্ট ফুডের দিকে যাচ্ছে, প্লাস এই যে ড্রিঙ্কগুলি, সফট ড্রিঙ্কগুলির দিকে একটু বেশি এগিয়ে যাচ্ছে। এতে কিন্তু তাদের কোনো উপকার হচ্ছে না, উল্টা তাদের বোনগুলি কিন্তু ড্যামেজ হচ্ছে বেশি করে। আমার সাজেশন হবে মাদের ক্ষেত্রে, মাদেরকে আমি বলবো, বাচ্চাদের যখন গ্রোয়িং এজ থাকে 11-12 পরে 16 পর্যন্ত, 17 পর্যন্ত, তখন বাচ্চাদের জন্য ক্যালসিয়াম এনরিচ ফুড একটু বেশি করে খাওয়ায়। দুধ, ডিম, মাছের কাটা, কলা, এগুলো যেন বেশি করে খাওয়া। অনেক হয়তো দুধ খেতে না পছন্দ করলে আপনি হয়তো ওভালটিন দিয়ে মিশিয়ে খাওয়ান, অথবা মাইলো দিয়ে মিশিয়ে খাওয়ান, হরলিক্স দিয়ে মিশিয়ে খাওয়ান, অথবা ফিরনি বানিয়ে খাওয়ান, অথবা টক দই করেন। দই কিন্তু একটা ভালো জিনিস, যেখান থেকে আপনার প্রচুর ক্যালসিয়াম আসতে পারে। এই জিনিসগুলি যদি আপনি করেন, প্লাস পনির খাওয়াতে চেষ্টা করেন, মানে এই ফুডগুলি যদি একটু সাপ্লিমেন্ট হিসেবে না আসে, সাপোর্টিভ হিসেবে না আসে, তাহলে শুধু প্রোটিন দিয়ে, গরু, মুরগি, এটা দিয়ে কিন্তু আপনার বোন শক্ত করতে পারবেন না, হাড্ডি অথবা মাসল করতে পারবেন না। এই সাপ্লিমেন্ট গুলি আপনার ফুডে আনতে হবে। প্লাস লাইফস্টাইলের মধ্যে আমি যেটা বলতে চাই যে আজকালকার ইয়াং জেনারেশন কিন্তু খেলাধুলা একদম কমিয়ে দিয়েছে, এবং তাদের বাইরে যাওয়া নাই, সুযোগও তো সীমিত খেলাধুলার। বললাম খেলার জগৎ সীমিত, কিন্তু এর মধ্যে নিজেদের একটু করতে হবে। আসলে আপনি যদি এক্সারসাইজ না করেন, তাহলে কিন্তু আপনার বোনও স্ট্রং হবে না, মাসেলও স্ট্রং হবে না। এগুলি যদি স্ট্রং না হয়, বোন যদি স্ট্রং না হয়, মাসেল যদি স্ট্রং না হয়, আলটিমেটলি কিন্তু এগুলি আপনার লোড নিতে পারবে না। তখন আলটিমেটলি যে আপনার বোনগুলিও দুর্বল হয়ে যাবে, মাসেলও দুর্বল হয়ে যাবে। সুতরাং আপনার লাইফস্টাইলটা অর্গানাইজ করে, আইদার আপনি জগিং করতে পারেন, ফুটবল খেলতে পারেন, সাঁতার কাটতে পারেন, ক্রিকেট খেলতে পারেন, যেটাই হোক, কিন্তু আমার মনে হয় সপ্তাহে 3-4 দিন থেকে 5 দিন যদি একটু খেলাধুলা করে সবাই, অথবা সাইকেল চালানো হইতে পারে রোদের মধ্যে, যে বিকালে যে এই জিনিসগুলো যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু বডিটা ফিট থাকবে। আর বয়স্করা যেহেতু এই জিনিসটা পারবেন না অনেকে, তাদের জন্য হাঁটাটাই হলো বেস্ট। তারা মর্নিং ওয়াক করা, অথবা ফ্রি হ্যান্ড কোনো এক্সারসাইজ করা, আর যদি সুইমিং পারে তাহলে সুইমিং করলো। এই করে নিজেকে যদি ফিট রাখতে পারে, তাহলে দেখবেন যে আপনার বোনের অস্টিওপোরোটিক চেঞ্জও কম আসবে, মাসেল ওয়েস্টিংও কম হবে, প্লাস আপনার বডির মাসেলের এবং বোনের স্ট্রেংথও একটু বেশি থাকবে। আর একটা প্রশ্ন, যেটি আপনি কিছুটা আমরা একটু আগে আলাপ করছিলাম, আপনি করছিলেন যে চিকিৎসার জন্য কোথায় কোথায় যাবে, শরণাপন্ন হবে, মানে সারা দেশে এই চিকিৎসার সুবিধাটা আছে কিনা, এক, আর চিকিৎসা ব্যয়, যেটি ডক্টর মিনহাজুর রহিম চৌধুরী খানিকটা ইঙ্গিত করছিলেন, কিন্তু পুরোপুরি একসঙ্গে একটু শুনতে চাই আমি আপনার কাছে। চিকিৎসাটা হচ্ছে যে বেসিক্যালি তো যাবে হলো এগুলি বেসিক্যালি অর্থোপেডিশিয়ানের কাছে, রিউমাটোলজিস্টের কাছে, আমাদের কাছে পেইন স্পেশালিস্ট, ফিজিক্যাল মেডিসিন, এদের কাছে যাবে। চিকিৎসা ব্যয়টা একটু বেশি, একটু ব্যয়বহুল। কেন? ওই জোলেড্রনিক ওষুধটা আসলে বিভিন্ন দামে পাওয়া যায়, 6,000 টাকা দামে পাওয়া যায়, বা 25,000 টাকা দামে পাওয়া যায়। বছরে 3টা আসলে নিতে হয়। আর ভিটামিন ডি তো ওষুধ আছে, আপনি ডেইলি 1000 আইইউ থেকে 2000 আইইউ খেতে পারেন, অথবা অনেক সময় আমরা লোডিং ডোজ দিই, যদি 29-এর নিচে থাকে 40,000 আইইউ বিভিন্ন ট্যাবলেট পাওয়া যায়, ওই ট্যাবলেটটা আপনি খেতে পারেন 7 সপ্তাহে 7টা, অথবা 2 লক্ষ ইউনিটের ইনজেক্টেবল পাওয়া যায়, 2 লক্ষ। ওই ইউনিটের ইনজেক্টেবল আপনি দুধের সাথে মিশিয়ে 4 সপ্তাহে যদি 4টা খান, এটা ধরেন অস্টিওডি নামে পাওয়া যায়। ট্যাবলেট আবার 40,000 এর অস্টিওডিউনিয়ামও পাওয়া যেতে পারে, আরো ভিটামিন ডি নামে পাওয়া যায়, বিভিন্ন নামে ওষুধটা পাওয়া যায়। এই ওষুধগুলি কিন্তু আগে আপনি ডায়াগনোসিস করে নিতে হবে, কিন্তু আপনার ভিটামিন ডি রক্তে কম কিনা, 1, আর 2 নম্বর আপনার বিএমপি তে, অথবা ফ্র্যাক্স টেক্স, যেটা মিনহাজ বললো, প্রফেসর মিনহাজ যেটা বললো, ফ্র্যাক্স টেক্স অথবা এক্সরে তে আপনার অস্টিওপোরোটিক চেঞ্জ আসছে, তখন আপনার জোলেড্রনিক ওষুধটা, যেটা বাংলাদেশে লোকালি বানায় জোলেনিক বলা হয়, যেটা 6,000 টাকার মতন পড়ে, অথবা বাইরের থেকে আসে 1 ক্লাসটা, ওটা 25-26,000 করে, এটা আপনাকে নিতে হবে। এটা বেসিক্যালি আপনি কোন স্পেশালিস্ট, রিউমাটোলজিস্ট অথবা পেইন স্পেশালিস্টের ওপিনিয়ন নিয়ে তারপর ট্রিটমেন্টটা শুরু করা উচিত। করলে আপনার এই জিনিসটা সহজে করবেন। আর যদি হয়েও যায়, তাহলে কিছুটা হলেও আপনি হাড্ডিকে স্ট্রং করার আপনার ব্যবস্থা করতে পারবেন। প্রফেসর মিনহাজুর রহিম চৌধুরী, আরেকটি বিষয় আমি একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা এই যে অস্টিওপোরোসিস যাদের হয়ে যায়, তাদের আরেকটি কথা আমরা ব্যবহার করি, এতে করে আমরা ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার। তো এমনি যে আমাদের যে হাড়গুলো আছে, এই হাড়গুলোর মধ্যে কিন্তু সবসময় একটি ভাঙ্গা এবং গড়ার খেলা চলতে থাকে। অর্থাৎ নতুন কিছু হাড় তৈরি হয়, হাড় শক্তিশালী হয়, আর কিছু কিছু হাড় ক্ষয় হয়। এটা কিন্তু প্রথম থেকেই চলতে থাকে। সাধারণত 25 বছর বয়স পর্যন্ত দেখা যায় গড়াটার পাল্লাটা একটু বেশি ভারী হয়, হয়তো ক্ষয় বা ধ্বংস হওয়ার পাল্লাটা একটু কম। এবং 2 ধরনের কোষ আছে আমাদের হাড়ে, এক ধরনের, একটাকে আমরা বলি অস্টিওব্লাস্ট,
আরেকটাকে বলি আমরা অস্টিওক্লাস্ট। তো এরা কিন্তু সবসময় এই কাজ করে যাচ্ছে। 25 বছরের পরে দেখা যায় ধীরে 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 অস্টিওক্লাস্টের শক্তি বাড়ছে, আর অস্টিওব্লাস্ট অর্থাৎ যে তৈরি করছে তার শক্তি কমছে। তো এইভাবে কিন্তু ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এবং একসময় যখন এই যে অস্টিওপোরোসিস যখন হয়েই যায়, আমরা যদি নিয়ম কানুন না মানি, আমরা যেসব কথা আলাপ করছিলাম যে আমাদের লাইফস্টাইল যদি আমরা পরিবর্তন করতে না পারি, যা যা করণীয় আমরা যদি করতে না পারি, তাহলে কিন্তু সেক্ষেত্রে অস্টিওপোরোসিস হয়েই যায়। এবং তারপর বয়স, তো যত বয়স বাড়বে তাহলে আমরা বুঝতে পারছি ততই রিস্ক বাড়বে, ভয় বাড়বে অস্টিওপোরোসিস তৈরি হওয়ার এবং পরিণতিতে ভেঙে যাওয়া। এখন এইসব রোগীদের একটি বিপদ হয়, আমরা যেটাকে বলছি যে ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার। এটা হচ্ছে যেমন আমি বা আপনি, আমাদের যাদের এই রোগটি নাই, তারা কিন্তু ধরেন আমি চেয়ারে বসে আছি, হঠাৎ পড়ে গেলাম, আমার কিন্তু হাড় ভাঙার বা আপনার হাড় ভাঙার সম্ভাবনাটা কম থাকে। কিন্তু যিনি বা যার এই রোগটি আছে অস্টিওপোরোসিস, উনি যদি এইরকম একটা অবস্থান থেকে পড়ে যান বা দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে পড়ে গেলেন, তাহলে কিন্তু উনার কিন্তু হাড়টা ভেঙে যাবে। আপনার বা আমার যার এই রোগটি নাই অস্টিওপোরোসিস, তার হয়তো ভাঙবে না। তো তার মানে আমরা বুঝতে পারছি যে যার অস্টিওপোরোসিস হয়ে যায়, ওনার হাড়টাও খুব ভঙ্গুর হয়ে যায় এবং যে কোনো সময় ভেঙে যেতে পারে। সুতরাং এই জায়গাটাও একটু আমাদের খুব সতর্ক থাকতে হবে। এবং এটি সম্পর্কে আমাদের আমরা সবাইকে যে কথাটা অধ্যাপক জুনায়েদ বলছিলেন, যে আসলে আমাদের এইসব আলাপ আলোচনার মূল উদ্দেশ্যের জায়গাটা হবে সবাইকে এই রোগটি সম্পর্কে সচেতন করা। এবং যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে কোনো উপসর্গ তৈরি করে না, সেই জন্যই আমরা বলি যে বিপদটি বেশি থাকে, হঠাৎ করে বিপদ চলে আসতে পারে এবং বিছানায় পড়ে যেতে হতে পারে। তো আমরা একটু শেষের দিকে চলে এসেছি, প্রফেসর মিনহাজ রহিম চৌধুরী, আর কিছু যোগ করতে চান আপনি আলোচনায়? আর এরও বাইরে আরো যে দুই একটা কথা আমাদের একটু বলা হয় নাই, সেখানে হচ্ছে আমার মনে হয় অধ্যাপক জুনায়েদ একটু বলার চেষ্টা করেছিলেন যে অনেক সময় দেখা যায় যে এই ধরনের রোগীদের, যাদের বিশেষ করে ভার্টিব্রা বা আমাদের পিছনের যে মেরুদণ্ডের যে হাড়গুলো আছে, এই হাড়গুলো যখন এই রোগটায় ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, তখন হয়তো এটাকেই আমরা বলি ফ্র্যাকচার, ভেঙে যায়। অর্থাৎ আসলে ওর উচ্চতা কমে যায়, ভার্টিব্রাগুলার উচ্চতা কমে যায়, এবং তারপর এতে করে কিন্তু দেখা যায় যে এই মানুষটিরও হাইটও কমে যেতে পারে। অর্থাৎ হাইটে কিছুদিন আগেও হয়তো ওনার হাইট একটু বেশি ছিল, দেখা গেল হাইটটা কমে গিয়েছে। এটাও একটা আমরা বলি সাধারণত উপসর্গ নেই, এটাও একটা পরবর্তীতে যখন দীর্ঘদিন পরে এই উপসর্গটা কিন্তু একটা আসতে পারে, যেটা আজকে আমাদের আলোচনায় আসেনি, তাই আমি উল্লেখ করলাম। আর যেহেতু এখন সময় আর খুব একটা বেশি নেই, তো আমার তাই সবার কাছেই এই অনুরোধ থাকবে যে আজকে থেকে পরবর্তী দিনগুলোতে আপনাদের অবশ্যই অস্টিওপোরোসিস রোগটি প্রতিরোধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এবং বিশেষ করে আমরা তরুণ যুবকদের ব্যাপারে একটু আলোচনা করছিলাম, তাদেরকে বলবো যে একটি সময় ছিল যখন কিন্তু আমরা আমাদের দেশে আউটডোর অ্যাক্টিভিটিস আমরা বলি, অর্থাৎ বাইরে খেলাধুলার সুযোগ সুবিধা ছিল এবং আমরা সেটা করতাম, যেটা জিল্লুর ভাইও আলোচনায় বলছিলেন যে এখন সেই সুযোগও সীমিত হয়ে গিয়েছে। তো আমরা বলবো যে এরই মধ্যে কিন্তু চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব খেলাধুলার অভ্যাসটা তৈরি করা। আমরা বলি বসে বসে সময় কাটানো, শুধু কম্পিউটার নিয়ে সময় কাটানো বা স্মার্টফোন নিয়ে সময় কাটানো, এটি কিন্তু মোটেও স্বাস্থ্যসম্মত নয়। শুধু অস্টিওপোরোসিস নয়, এইরকম আরো অনেক ধরনের রোগকে আমন্ত্রণ জানানো হবে যদি আমি ঘন্টার পর ঘন্টা শুধু বাড়িতে বসে থেকে কাটিয়ে দেই। আমার যদি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমি যদি না করি, তাহলে তরুণ যুবকদের অবশ্যই এখন থেকেই সচেতন হতে হবে, যাতে করে ভবিষ্যতে এই ধরনের রোগ তৈরি হইতে না পারে এবং এই ধরনের রোগের বাইরেও আরো অনেক ধরনের জটিল রোগ আছে, এগুলো যাতে হতে না পারে। আর এই ফ্র্যাকচার গুলোর মধ্যে আরেকটি কথা আমরা বোধহয় বলেছি ইতিমধ্যে, তবু আমি আরেকবার একটু স্মরণ করিয়ে দিব যে আমরা যে হিপ বা কুচকিতে যে আমাদের জয়েন্ট আছে, এই জয়েন্টে কিন্তু সবচেয়ে মারাত্মক। এই জয়েন্টের ফ্র্যাকচার হয়ে গেলে কিন্তু অনেক বেশি কষ্ট দেয়, এবং আমাদের অর্থোপেডিক সার্জনরাও জানেন যে এটি জোড়া লাগাতে এবং অনেক বেগ পেতে হয় এবং জোড়া লাগাও অনেক কষ্টকর। আর এর বাইরে আমি আবার সবাইকে একটু অনুরোধ করবো, যারা ধূমপান করছেন
তাদেরকে ধূমপান, আপনারা জানেন যে অনেক ধরনের রোগকে আমন্ত্রণ জানানো হয় ধূমপানের মাধ্যমে। শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ, হার্টের বা হৃদযন্ত্রের রোগ থেকে শুরু করে এই অস্টিওপোরোসিস রোগ পর্যন্ত অনেকগুলো রোগ এটার মাধ্যমে হতে পারে। সুতরাং ধূমপান এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যারা মদ্যপান, অ্যালকোহল জাতীয় মদ্যপান করছেন তাদেরকেও একটু নিবৃত্ত হওয়ার চেষ্টা করতে হবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আর বিশেষ করে যারা স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছেন, আমি আগেও বলেছি এই স্টেরয়েড জাতীয় ওষুধগুলো যারা নিজের ইচ্ছায় দোকান থেকে কিনে কিনে খাচ্ছেন চিকিৎসকের পরামর্শ ছাড়া, আজকেই আপনি এটার ব্যাপারে আপনার নিকটবর্তী চিকিৎসকের কাছে খোঁজ খবর করে কিভাবে এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন সেই চেষ্টা করবেন। প্রফেসর জোনায়েদ শফিক, আমি বুলেট পয়েন্টে কিছু বলতে চাই যে অস্টিওপোরোসিস রোগটা যেহেতু মহিলাদের বেশি হয়, আমার সাজেশন হবে 50-এর পরে যে মহিলারা আছে তাদের বয়স হয়ে গেছে, যাদের মাসিকের প্রবলেম হচ্ছে অথবা জরায়ু ফেলে দেওয়া হচ্ছে অথবা মাসিক বন্ধ হয়ে গেছে, তারা স্পেশালিস্টের সাথে মানে যথাযথ স্পেশালিস্টের সাথে দেখা করে তাদের ভিটামিন ডি লেভেল এবং ডিএমডি টা টেস্ট করে অস্টিওপোরোসিস রোগটা যাতে না হয় অথবা কোন লেভেলে আছে সেটা ট্রিটমেন্টটা যেন শুরু করেন, 1 নম্বর। 2 নম্বর হলো ট্রিটমেন্ট শুরু করার আগে এই ক্যালসিয়াম জাতীয় খাবার এবং ভিটামিন ডি জাতীয় খাবার, যে মাছের কাটা, দুধ, পনির, এই খাওয়াগুলি যেন একটু বেশি করে ওনারা খান। আর রোদে যাওয়াটা যদি 11টা-12টার সময় অনেকের জন্য রোদে যাওয়াটা একটু অসুবিধা হতে পারে, তারপরও আপনারা দরকার হলে সকালের রোদ অথবা বিকালের রোদ একটু পোহাতে চেষ্টা করবেন সবাই এই জিনিসটা, প্লাস একটু এক্সারসাইজ করবেন। সবাইকে আমি বলবো সপ্তাহে মিনিমাম 4 থেকে 5 দিন যেন আধা ঘন্টা পর্যন্ত সবাই হাঁটে, এক্সারসাইজ করেন অথবা ফ্রি হ্যান্ড করেন। এই কয়েকটা জিনিস যদি আপনি ঠিক মতন এবং লাইফস্টাইলটা যদি অর্গানাইজ করেন ঠিক মতন, এই ফুড হ্যাবিট, তারপর যেটা প্রফেসর মিনাজ বলছে যে অ্যালকোহল, স্মোকিং, এগুলির থেকে যদি দূরে থাকেন, প্লাস যাদের বিভিন্ন রোগ আছে সেই রোগের কারণে যেহেতু অস্টিওপোরোসিস হতে পারে, তারা যদি একটু সাবধানে থাকেন, খাওয়া দাওয়া ঠিক মতন থাকেন, রেগুলার এক্সারসাইজ করেন, প্লাস ইয়াং জেনারেশন যদি ক্যালসিয়াম ফুডটা ইনক্রিজ করে দেয়, দুধ, ডিম, মাছের কাটা এগুলো যদি ইনক্রিজ করে দেয়, তাহলে কিন্তু পরবর্তী বয়সে 50 পরে সহজে কিন্তু অস্টিওপোরোসিস হবে না। এই পয়েন্টগুলি যদি সবাই খেয়াল রাখেন, পুরুষ, মহিলা, ইয়াং, ছেলে, মেয়ে সবাই যদি একটু খেয়াল রাখেন, তাহলে দেখবেন যে এই রোগটাতে আপনারা ভুগবেন না। এটার সবচেয়ে খারাপ দিক হচ্ছে এটা কিন্তু ফাইন্যান্সিয়ালি আপনি অনেক টোল নিয়ে নিবে। আপনি যদি একবার এই রোগে ভুগেন, এটা কিন্তু একদিনে আপনাকে মারবে না, 1, 2, 3 বছর কিন্তু বিছানায় ফেলে রাখবে, তখন কিন্তু আপনি নিজেও অসুস্থ হয়ে যাবেন, প্লাস পুরো ফ্যামিলির উপর একটা প্রেশার আছে। তো এই রোগটা থেকে বাঁচার জন্য আমার সাজেশন হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। প্রিভেনশন করার জন্য এই পদ্ধতিগুলি একটু ফলো করেন, তাহলে আপনারা সহজে কারো অস্টিওপোরোসিস রোগ হবে না। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর মিনহাজ রহিম চৌধুরী এবং প্রফেসর জোনায়েদ শফিক এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, আজ বিশ্ব অস্টিওপোরোসিস দিবস এবং সে উপলক্ষকে কেন্দ্র করি অস্টিওপোরোসিস নিয়ে আমরা আলোচনা করলাম। দুজন বিশেষজ্ঞ চিকিৎসক কথা বলছিলেন এবং অস্টিওপোরোসিস রোগটি সম্পর্কে ইতিমধ্যেই আপনাদের সকলের ধারণা আছে। গোটা পৃথিবীতে প্রায় 90 লক্ষেরও বেশি মানুষ প্রতি বছর এই রোগে আক্রান্ত হয়। বাংলাদেশের পরিমাণটা মোটামুটিভাবে একই অনুপাতে। করণীয় কি? করণীয় চিকিৎসা আছে, ভয়ের কোনো কারণ নেই। তবে প্রধানতম পরামর্শ ওনাদের সেটা হচ্ছে যে রোগটাকে প্রতিরোধ করাটাই হচ্ছে সবচাইতে উত্তম কাজ। মহিলারা বেশি ঝুঁকিতে, পুরুষরা ঝুঁকির বাইরে, সেটি ওনারা বলছেন না। এবং এই ধরনের রোগের ক্ষেত্রে কাদের কাছে যেতে হবে সেটি বলেছেন, রিউমাটোলজিস্টদের কাছে, পেইন স্পেশালিস্টদের কাছে, অর্থোপেডিক্সদের কাছে, তাদের কাছে যেতে হবে। তবে গাইনোকোলজিস্ট যারা আছেন তাদের একটু বেশি সতর্ক থাকতে হবে তার রোগীর সম্পর্কে। যদি কোনো রকমের লক্ষণ, কোনো রকমের সমস্যা দেখেন, তারা যেন রেফার করেন ওইসব চিকিৎসকদের কাছে। এবং এটি ছোটবেলা থেকেই এর আসলে প্রতিরোধের জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেখানে আমাদের জীবনাচরণে পরিবর্তন আনা দরকার। ওনারা বলছেন যে ফিজিক্যাল এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট, সবার জন্যই কায়িক শ্রম খুবই গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে খাবার দাবারের অভ্যাস, বিশেষ করে শিশু কিশোরদের ক্ষেত্রে, কারণ তারা যেহেতু বড় হয়ে উঠবে, কীভাবে বড় হচ্ছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় বসে থাকা বা শুয়ে থাকা কোনো অবস্থাতেই কাম্য নয়। দ্বিতীয়ত হচ্ছে খাবার দাবারের মধ্যে ওনারা বলছেন যে ছোট কলা, ছোট মাছের কাটা, আর ডিমের বিশেষ করে সাদা অংশের কথা বলছেন, পনিরের কথা বলছেন। এই খাবারগুলো, এই ধরনের খাবারগুলো খেতে হবে। জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড বা সফট ড্রিঙ্কস, এই ধরনের বেভারেজ এবং খাবার দাবার এগুলোকে অ্যাভয়েড করবার দিকে মনোযোগ দিতে হবে। শরীরে ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ এবং করোনাকালে আমরা অনেকেই বুঝতে শুরু করেছি বা আলোচনা হচ্ছে জিঙ্ক, ভিটামিন ডি, মোটামুটি সবাই কম বেশি জানেন যে এগুলো খুবই প্রয়োজনীয় শরীরের জন্য। ভিটামিন ডির সহজ পাবার উপায় হচ্ছে
ভিটামিন ডির ক্যাপসুল বা ঔষধ, এই ভিটামিন খাওয়ার চেয়ে রৌদ্র যদি আপনি শরীরে লাগাতে পারেন সকাল 10টা থেকে 12টা, এই সময়টাতে উত্তম। শরীরের কিছুটা অংশ যেন প্রতিদিনই যদি আমরা বা সপ্তাহে কয়েকটা দিন রোদে কাটানো যায় খানিকটা সময়ের জন্য, সেটি অনেক উপকারী। ক্যালসিয়াম অত্যন্ত উপকারী, যে কারণে দুধ খাবার কথা ওনারা বলেছেন, দুধ, পনির, এইসব, ডিমের সাদা অংশ। সো শরীরে ক্যালসিয়াম এবং এগুলো হাড়গোড়কে শক্তিশালী করে। এবং বাসায় যদি বয়োবৃদ্ধ মানুষ থাকেন তাদের ব্যাপারে অনেক বেশি সজাগ থাকতে হবে, অর্থাৎ তাদের নিরাপত্তার বিষয়টি, কারণ ওই বয়সে একটা বয়োবৃদ্ধ মানুষরা হাড়গোড় ভাঙলে সেটি ঠিক করা অনেক কঠিন। সেজন্য ওনারা মনে করেন যে বাড়িতে স্বল্প আলোর ব্যবস্থা করে, বিশেষ করে যে ঘরটিতে তিনি থাকেন বাথরুমটিতে একটু আলোর ব্যবস্থা রাতের বেলা রাখা, সম্ভব হলে বাথরুমের চারপাশে রেলিংয়ের ব্যবস্থা রাখা, যেন পড়ে যেতে না হয়, তার জন্য এক ধরনের সহায়তার ব্যবস্থা থাকে। সব মিলিয়ে আসলে এটি কোনো অবস্থাতেই খুব সুখকর রোগ নয়, এক ধরনের ঘাতক ব্যাধি। এই ব্যাধি থেকে মুক্তির জন্য নানা রকমের পরামর্শ, তবে পরামর্শের জন্য চিকিৎসকের কাছে যাবার আগে নিজেকেই যদি আমরা শুধরাতে পারি আমাদের জীবন আচরণ, আমাদের খাদ্যাভ্যাস, তাহলে অনেকখানি সহজতর হবে এই সমস্যা বা এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, সমস্যার সমাধানে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।